যে আমি যে চাকরি পেলাম না, আমি যে প্রতিযোগিতা করেছিলাম, মেধায় আমি এগিয়েছিলাম, আমাকে দেওয়া হলো না। যিনি প্রশ্নপত্র ক্রয় করে পরীক্ষা দিয়ে নামমাত্র তিনি চাকরি পেয়ে গেলেন, তাহলে আমার 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 কি হবে? দর্শকের প্রশ্ন, যেন আমি যে ক্ষতিগ্রস্ত হইলাম, আমার এই ক্ষতিটা কে পূরণ করে দিবে? দুর্নীতি কোথায় আজকে এসে পৌঁছেছে? এটা তো পায়ের তলায় না, এটা শরীরের মাঝামাঝিও না, এটা এসেছে আজকে মাথা পর্যন্ত, যেখানে বাহিনীর প্রধানরা দুর্নীতির দায়ে অভিযুক্ত। মাথায় যখন পৌঁছে গিয়েছে পচন, তাহলে এই দুর্নীতিকে রোধ কিভাবে করবে? দর্শক প্রশ্ন করেছে যে এই যে 10টা বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ফাঁস হয়ে যারা অযোগ্য তারা চাকরি পেয়েছে, চাকরি করতেছে, যারা পায় নাই তাদের দাবি হলো যে এই ভদ্রলোকের কাছ থেকে এই তথ্যটা নেওয়া হোক, কারা কারা এই প্রশ্নপত্র ক্রয় করে বিসিএস এ পরীক্ষায় পাশ করে এসপিডিসি হয়েছে বা বিভিন্ন সংস্থায় পদায়িত হয়েছে, তাদের নাম তালিকা করে এদেরকে বাদ দিয়ে যারা মেধাভিত্তিক চাকরি পেত তাদেরকে চাকরিতে পুনর্বহাল করো। দর্শক প্রশ্ন করেছে, আমি স্ক্রিনে দেখলাম। যদি আমি এই জায়গায় কথাটা বলতে চেয়েছিলাম, বিষয়টা হলো আজকের আবেদ আলী, সেহেতু আমরা এই জায়গায় সীমাবদ্ধ থাকলে ভালো হতো, তা না থেকে আমরা উদাহরণ উপমা ইত্যাদিতে গিয়ে বহু পিছনে চলে গেছি। বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি তিনি বলেছিলেন যে সবাই পাইছে সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। সে বক্তব্য কিন্তু আমরা শুনেছি এবং আমরা জানি। আপনার যে প্রশ্নটা হলো দুর্নীতি মানুষের মাথায় যদি পছন্দ হয়, তাহলে আর ওই মানুষটাকে রক্ষা করা যায় না। দুর্নীতি কোথায় আজকে এসে পৌঁছেছে? এটা তো পায়ের তলায় না, এটা শরীরের মাঝামাঝিও না, এটা এসেছে আজকে মাথা পর্যন্ত, যেখানে বাহিনীর প্রধানরা দুর্নীতির দায়ে অভিযুক্ত। মাথায় যখন পৌঁছে গিয়েছে পচন, তাহলে এই দুর্নীতিকে রোধ কিভাবে করবে? আমরা জিরো টলারেন্সের কথা শুনেছি, সেই জিরো টলারেন্সের যিনি বলেছেন তার আমলেই যারা অভিযুক্ত হয়েছেন নামে বেনামে পাসপোর্ট করে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। তাহলে আপনার বক্তব্যের সাথে যেটা আমরা জনগণ দৃশ্যমান দেখছি তার সাথে তো মিলে না, যার কারণে আমরা আপনার ওই বক্তব্যটাকে গ্রহণ করতে পারি না। গঠনতন্ত্র থেকে বাদ দেওয়া হয়েছে, দুর্নীতিবাজরা যদি হয় তাইলে তাদেরকে গঠনতন্ত্র থেকে বাদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্রের 19 নম্বর দফায় লেখা আছে, যদি দলীয় প্রতীক এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেউ নির্বাচন করে তাহলে তিনি দল থেকে বহিষ্কার হয়ে যাবেন। আমরা 7 সালে কি দেখলাম? ডামি, আমি, মামু, ইগল, ট্রাক, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, কাস্তে, হেরিকেন সবাই দাঁড়ায় গেল। পরিচয় কি? আওয়ামী লীগের উপজেলা সভাপতি। পরিচয় কি? আওয়ামী লীগের জেলা সভাপতি। নৌকা মার্কা পান নাই, নৌকা মার্কার বিরুদ্ধে তারা দামি প্রার্থী হয়ে নির্বাচন করলো। তাইলে গঠনতন্ত্র আপনি নিজে কি মানছেন? বিএনপি তো তার গঠনতন্ত্রে ছিল, সেটাকে রেজুলেশন করে বাদ দিছে, আর আপনারটা তো বিদ্যমান, আপনি তো সেটাই মানেন নাই। আপনার কাছ থেকে গঠনতন্ত্রের সবক নেওয়ার তো অন্য দলগুলির প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনারা আজকে যেই প্রশ্নটা এখানে উত্থাপন হয়েছে,
দর্শক যে কথাটা বলেছে সে হলো আমাদের প্রাণের কথা বলেছে, আমাদের হার্টের হৃদয়ের কথা বলেছে, যে আমি যে চাকরি পেলাম না, আমি যে প্রতিযোগিতা করেছিলাম, মেধায় আমি এগিয়েছিলাম, আমাকে দেওয়া হলো না। যিনি প্রশ্নপত্র ক্রয় করে পরীক্ষা দিয়ে নামমাত্র তিনি চাকরি পেয়ে গেলেন, তাহলে আমার 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 কি হবে? দর্শকের প্রশ্ন, যেন আমি যে ক্ষতিগ্রস্ত হইলাম, আমার এই ক্ষতিটা কে পূরণ করে দিবে? আজকে আবেদ আলীরা সমাজে সবসময় ছিল, থাকবে, পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত সব জায়গায় ছিল। তবে তার পরিমাণটা কেমন সেখানে আমাদেরকে বিবেচনায় নিয়ে আসতে হবে। এই রাষ্ট্রর জন্মের পর থেকে অদ্যাবধি পর্যন্ত কোনো বাহিনী প্রধানরা দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়নি। কোন সংস্থার বড় বড় কর্মকর্তারা দুর্নীতির জন্য অভিযুক্ত হয়েছে, মামলা হয়েছে, সাজা হয়েছে, আমার জানা নেই। আপনারা আইনের আওতায় আনেন নাই, আগে যারা ছিল আইনের আওতায় আনে নাই, ওনারা আমরা আনি নাই, আমরা আইনের আওতায় আনি নাই, আমরা ব্যর্থ হয়েছি, এই জন্য তো আমরা ক্ষমতাও নাই, অসুবিধা নেই তো। এটা দিয়ে কম্পেয়ার হয় না। কম্পেয়ার হয় এই জায়গায় আজকে আমাদেরকে অনুধাবন করতে হবে। এটা তো সরকার যারা পরিচালনা করে তাদের জন্য এটা অনেক ভালো। আপনার এনবিআর কি, রাজস্ব বোর্ড, তারা কি করবে? ট্যাক্স আহরণ করবে, রাজস্ব আহরণ করবে, সরকারি তহবিলে দিবে, সরকার সেই টাকা দিয়ে আমাদের উন্নয়ন করবে, ডেভেলপমেন্ট করবে, আমাদের জন্য খরচ করবে। এখন আপনি দেখেন এনবিআর এর একজন টপ লেভেলের লোকের বান্ধবীও 1000 কোটি টাকার মালিক। এনবিআর এর এই সেদিন রাজশাহীতে গত 2 দিন আগে দুদক হাতে নাতে এনবিআর এর রাজশাহীর কমিশনারে ধরছে 10 লক্ষ টাকা সহ ঘুষ নিছে। এই জন্য আমি বলছি যে মাথায় পচন ধরলে সে পচন ঠেকানো যায় না ওষুধ দিয়ে। এই এনবিআর রাজস্ব আদায় করে সরকারকে দিবে, সরকার দেশ চালাবে। সে এনবিআর যদি এই রাজস্ব আদায় না করে টেবিলের তল দিয়ে প্যাকেট নিয়ে সরকারকে বঞ্চিত করে, রাষ্ট্রকে বঞ্চিত করে, তাহলে রাষ্ট্র কিভাবে চলবে? প্রশ্নটা এই জায়গায়। আপনারা দুদকের একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সহকারী পরিচালক শরীফের নাম শুনেছেন। সে এস আলমের প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল। সেই অপরাধে এই শরীফের চাকরি গিয়েছে, এখন সে চা দোকানে চা বানায়, টি বয় হিসাবে চাকরি করে। আপনারা বলছেন যে প্রতিবাদ করে না, প্রতিবাদ করলে সেখানে যারা প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে শাস্তির ডালা ওপেন করা হয়, তাকেই শাস্তির আওতায় নিয়ে আসা হয়। আপনি দেখেন আসাদুজ্জামান মিয়ার সার্ভিস ফাইল কিভাবে যেন তছরূপ হয়েছে বা মিডিয়ার কাছে আসছে। সেজন্যই গাজীপুরের একজন এডিশনাল এসপি জিশান স্ট্যান্ড বাই তাকে চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। অপরাধ কি? আসাদুজ্জামান মিয়ার ফাইল কিভাবে তার এখান থেকে চলে গেল। আসাদুজ্জামান মিয়াই তো একটা দুর্নীতিগ্রস্ত লোক, তার বিরুদ্ধে তার ফাইল যদি কেউ সরবরাহ করে থাকে তাহলে তো তাকে প্রমোশন দেওয়া উচিত, তাকে প্রেসিডেন্ট পদক দেওয়া উচিত, তাকে বাহিনী পদক দেওয়া উচিত। আপনি তো সেটা করলেন না। যে ধরিয়ে দিবে তাকেই আপনি চাকরি থেকে বহিষ্কার করে দিবেন। তাহলে প্রশ্ন জাগে জনমনে যে এই সরকার নিজেই দুর্নীতির পৃষ্ঠপোষক। তা না হলে জিসানের চাকরি যাবে কেন? দুদকের শরীফের চাকরি যাবে কেন? তারা কারাগারে যাবে কেন? এই জন্যই জনমনে আজকের এই প্রশ্নের উদ্রেক হয়েছে
যার কারণে আজকে দুর্নীতিগ্রস্ত লোকেরা দুর্নীতিকে এমন ভাবে চেয়ে ফেলেছে যে আজকের রাষ্ট্রের মাথায় পছন্দ হয়েছে। দুদক বিচার করবে, দুদক দুর্নীতিবাজ ধরবে, সেই দুদকের কর্মকর্তারা যদি দুর্নীতির সাথে জড়িত হয়, এনবিআর রাজস্ব আদায় করবে, সরকারকে দিবে, রাষ্ট্র বাঁচাবে। সে এনবিআর রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য জনগণকে বা যারা রাজস্ব ট্যাক্স দেই আমরা তাদেরকে উৎসাহিত করে অবৈধ পথে আমরা তাদেরকে কিছু দিলে তারা আমার ট্যাক্স ফাইলটা কমপ্লিট করে দেয়। আমি আমারটাই বলতেছি, এটা অন্য কেউটা কে বললো আমার দেখার বিষয় না। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি সবাই ট্যাক্স ফাইল কিভাবে আমরা রেগুলার করি, জুন টু জুন, সবাই আমরা এটা জানি। আমরা নিজেরাও এই অপরাধের সাথে জড়িত। আমরা যদি এই অপরাধের সাথে জড়িত না হতাম তাইলে এই রাজস্ব কর্মকর্তারা আমার ফাইল যথাযথভাবে দেখে যদি আমার ট্যাক্সটা ধরতো তাহলে আমাকে রাষ্ট্রকে ফাঁকি দেওয়ার কোনো কায়দা ছিল না। আজকে আমরা রাজনীতি করতে এসেছি বলে ওই 1975, 15ই আগস্ট, 21শে আগস্ট কে কোথায় কি করেছিল সেগুলি বলে আমরা আত্মতৃপ্তির ঢেকুর উঠাতে পারবো, কিন্তু রাষ্ট্রের কোনো কল্যাণ হবে না। রাষ্ট্রের কল্যাণ করতে হলে আমাদের মতো লোকরা মিডিয়াতে যেমন বসে আছেন, আপনারা মিডিয়া পরিচালনা করছেন, যে সমস্ত মিডিয়ার কর্মীরা এই সমস্ত দুর্নীতিবাজদের প্রোফাইল জনসমক্ষে প্রকাশ করছে, সহযোগিতা করছে রাষ্ট্রকে, আমাদের কাছ থেকে রাষ্ট্র সেটা আশা করে। আমরা ওই সমস্ত কথা বলে রাষ্ট্রের ক্ষতি হোক, সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে জ্ঞান অর্জন করে আমি একজনের পক্ষে ছাপাই গেম, সে জায়গায় যেন আল্লাহ আমাকে না বোঝায়। আমাদের সকলকে রাষ্ট্র, দেশ, সমাজের কল্যাণে কাজ করতে হবে। আপনি যেভাবে বলেন এগুলি আমরাও বলতে পারি, দিনের পর দিন এই টক শোতে বহুত বলছি, আপনার বহুত সিনিয়র আওয়ামী লীগ নেতাদের সাথে আমাদের কন্ট্রাডিক্টরি হয়, কথা হয়। তাতে আমি দেখছি জনগণ, দর্শক পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই এগুলি তো আমরা জানি, বঙ্গবন্ধুরে মেরে ফেলেছি, সপরিবার হত্যা করছে, এটা জানি আমরা। ভাই এগুলি নিয়ে কথা না বলে আমাদের সমাজে যে অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, আমাদের সমাজে যে অসভ্যতা হচ্ছে, এগুলিকে রোধ করা যায় কিভাবে সেটির জন্য কিছু সাজেশন, গঠনমূলক কথা আপনারা বলেন না কেন? লজ্জা হয় দর্শকদের সাথে এ সমস্ত প্রশ্নের মুখোমুখি হয়ে। সেহেতু আমি মনে করি দর্শকরা অবশ্য প্রশ্ন করতেছিলেন কোটা নিয়ে যে অবস্থা হচ্ছে, এখন আন্দোলন করে তো এটা ঠেকানো যাবে না, মন্ত্রীরা যেটা বলেছে। আমরা অবশ্যই সেটা নিয়ে আলোচনা করবো এই পর্বে। আপনি যদি শেষ করেন আমরা পরে আলোচনা করবো। আমি শেষ করি, এটা পরবর্তীতে নেন, কারণ আরো সময় লাগবে, ওনারা ধৈর্য হারা হয়ে যাবে, দর্শকরাও শুনতে খারাপ লাগবে।